আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ছড়ি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি পিয়াস। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমেদের দেয়াল বইয়ের ১০ম পর্ব। তো এর আগে আমরা আরও ৯টি পর্ব পাঠ করে শুনিয়েছি। আপনারা যদি কেউ সেই পর্বগুলি শুনতে চান তো অবশ্যই গল্পের ছড়ি বাই পিয়াস চ্যানেলটির ভিতরে ঘুরে দেখবেন, আপনারা ৯টি পর্ব পেয়ে যাবেন। তো আমরা আজকে সরাসরি ১০ম পর্বে চলে যাচ্ছি। একটি বিশেষ গুজবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আনন্দের চাপ ও উত্তেজনা। স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উৎসব হতে যাচ্ছে। উৎসবের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোনা যাচ্ছে সমাবর্তন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলাদা মর্যাদা পাবেন, তাদের বেতনও বৃদ্ধি ঘটবে। সবার বাসস্থানের ব্যবস্থা করা হবে। যারা বাসা পাবেন না তাদের এমনভাবে বাড়ি ভাড়া দেওয়া হবে যেন বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই বাড়ি ভাড়া করে তারা থাকতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হবেন অতিরিক্ত মর্যাদার শিক্ষক, এবং এখানেই শেষ না, আরও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব করা হবে যেন বঙ্গবন্ধু বাংলাদেশের আজীবন প্রেসিডেন্ট হন। বঙ্গবন্ধু এই প্রস্তাব বিনয়ের সঙ্গে মেনে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এত কিছু পাচ্ছেন, তার বিনিময়ে কিছু তাদের দিতে হবে। এটাই ভদ্রতা এবং শিষ্টতা। শিক্ষকরা সবাই মিলে এদিন বঙ্গবন্ধুর বাকশালে যোগদান করবেন। সব শিক্ষকের বাকশালে যোগদানের অঙ্গীকারনামা একটি রূপোর নৌকার খোলের ভেতর ভরে সমাবর্তন অনুষ্ঠানেই বঙ্গবন্ধুর হাতে তুলে দেওয়া হবে। শিক্ষকদের বাকশালে যোগদানের অঙ্গীকারনামা দস্তখত সংগ্রহ এর মধ্যেই সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে আগ্রহের কোনো কমতি দেখা গেল না। ক্ষমতা শূন্যজোরে থাকা ভাগ্যের ব্যাপার। হাতে গোনা কিছু শিক্ষক অবশ্যই বাকশালে যোগদানে রাজি হলেন না। তারা ভীত এবং চিন্তিত মুখে সময় কাটাতে লাগলেন। এদের একজন আমি, রসায়ন বিভাগের সামান্য লেকচারার। আমি কেন উল্টা গীত গাইলাম তা আমি নিজেও জানি না। বহুদলীয় গণতন্ত্র, একদলীয় গণতন্ত্র বিষয়গুলো নিয়ে কখনো চিন্তা করিনি। আমার প্রধান এবং একমাত্র চিন্তা লেখালেখি। 3টি উপন্যাস বের হয়ে গেছে। 4র্থ উপন্যাস অচিনপুর রাত জেগে লিখছি। আমাকে ডেকে পাঠালেন অধ্যাপক আলী নওয়াব। ছাত্র অবস্থায় তাকে জমের মতো ভয় পেতাম। শিক্ষক হয়ে সেই ভয় কাটেনি, বরং বেড়েছে। ছাত্রাবস্থায় অনেক ভিড়ে লুকিয়ে থাকা যেত, এখন আর তা সম্ভব না। তার সঙ্গে ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিস ক্লাস নেই। আমাকে সারাক্ষণ তার নজরদারিতেই থাকতে হয়। দুপুরের দিকে নওয়াব স্যারের আলসারের মতো ব্যথা ওঠে, তার মেজাজ তখন তুঙ্গে থাকে। আমি তুঙ্গস্পর্শী মেজাজের সামনে দাঁড়ালাম। স্যার বললেন, বসো। আমার সামনে এসে এখন আর দাঁড়িয়ে থাকবে না, চেয়ার টেনে বসবে। তুমি কিন্তু এখন আর আমার ছাত্র না, তুমি আমার কলিগ। আমি বসলাম। স্যার বললেন, দুঃখজনক হলেও একটা কথা সত্যি। শোনো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সবসময় অমেরুদণ্ডী প্রাণীদের মতো থাকতে হয়। তারা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। কি বলেছি বুঝতে পারছো? তাদেরকে স্রোতের সাথে গা ভাসাতে হয়। আমি বললাম, পারছি। যাও, জাফরের সঙ্গে দেখা করো, সে যা বলবে সেইভাবে কাজ করবে। আমি বললাম, স্যার অবশ্যই। অধ্যাপক জাফর মাহমুদ আমার সরাসরি শিক্ষক। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। ডিগ্রির সঙ্গে ব্রাইটনদের কিছু স্বভাবও তিনি নিয়ে এসছেন। সারাক্ষণ তার সঙ্গে ছাতা রাখেন। রিক্সায় যখন ওঠেন, রিক্সার হুড ফেলে ছাতা মেলে বসে থাকেন। এই মেধাবী অধ্যাপক মানুষ হিসেবে অসাধারণ। তিনি কিন্তু বিড়াল প্রেমিক। তার ঘর ভর্তি বিড়াল। এর মধ্যে একটা বিড়াল আবার অন্ধ। বিড়ালটি তার অসম্ভব প্রিয়। নিজের শোবার বিছানা তিনি এই অন্ধ বিড়ালের জন্য ছেড়ে দিয়েছিলেন। জাফর স্যার সম্পর্কে একটা গল্প আগে বলে নেই, এতে মানুষটি সম্পর্কে সবাই কিছুটা ধারণা পাবেন। তার কিন্তু গাড়ি নাই, সবসময় রিক্সায় চলাচল করেন। একদিন তিনি রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গিয়ে দেখেন রিক্সাওয়ালার সিটের নিচে রক্তের দাগ। স্যার বললেন, এখানে রক্ত কেন? রিক্সাওয়ালা জানালো, কিছুদিন আগে তার পাইলসের অপারেশন হয়েছে। ডাক্তার 15 দিন রিক্সা চালাতে নিষেধ করেছে, কিন্তু তার সংসার অচল, তাই তিনি বাধ্য হয়ে রিক্সা নিয়ে বের হয়েছেন। স্যার ঠিক সেদিনই বেতন তুলেছিলেন। বেতনের পুরো টাকাটা রিক্সাওয়ালার হাতে দিয়ে বললেন, এই টাকায় কি সংসার চালাবে? পুরোপুরি সুস্থ না হয়ে কিন্তু রিক্সা নিয়ে চালাবে না, এটা আমার অর্ডার।
যাই হোক, আমি জাফর স্যারের সঙ্গে দেখা করলাম। স্যার বললেন, তুমি এখনো পিএইচডি করো নাই, বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করতে হলে এই ডিগ্রি লাগবেই। তুমি যে কাজটা করছো এতে সরকারের কাছে বৈরী হয়ে যেতে পারো, তখন স্কলারশিপের সমস্যা হবে। আমার আদেশ, তুমি বাকশালের কাগজপত্রে সই করবে। আমি বললাম, আপনার আদেশের বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। বাকশালে যোগদানের কাগজে দস্তখত করার জন্য রসায়ন বিভাগের অফিসে গেলাম। আমাকে জানানো হলো কাগজপত্র রেজিস্ট্রার অফিসে চলে গেছে। রেজিস্ট্রার অফিসে গিয়ে জানলাম সব কাগজপত্র ভাইস চ্যান্সেলরের বাসায় চলে গেছে। আগামীকাল ভোর 7টা পর্যন্ত সময় আছে ভাইস চ্যান্সেলরের বাসায় গিয়ে বাকশালে ভর্তি হওয়ার। আমি মনে মনে আনন্দিত হলাম, স্যারকে বলতে পারবো যে আমি চেষ্টা করেছিলাম। আমরা তখন থাকি বাবর রোডের একটা পরিত্যক্ত দোতলা বাড়ির একতলায়। সরকার শহীদ পরিবার হিসেবে আমার মাকে সেখানে বাস করার অনুমতি দিয়েছেন। এই নিয়েও লঙ্কাকাণ্ড। এক রাতে রক্ষী বাহিনী এসে বাড়ি ঘেরাও করলো। তাদের দাবি এই বাড়ি তাদের বরাদ্দ দেওয়া হয়েছে, রক্ষী বাহিনীর কর্মকর্তারা এখানে থাকবে। মা শহীদ পরিবার হিসেবে বাড়ি বরাদ্দ পর চিঠি দেখালেন। সেই চিঠি তারা মায়ের মুখের উপর ছুঁড়ে ফেললো। এরপর শুরু হলো তাণ্ডব। লেপ তোষক বইপত্র রান্নার হাঁড়িকুড়ি তারা রাস্তায় ছুঁড়ে ফেলতে শুরু করলো। রক্ষীবাহিনীর একজন এসে মায়ের মাথার উপর রাইফেল তাক করে বলল, এই মুহূর্তে বাড়ি ছেড়ে বের হন, নয়তো আমি মাথায় গুলি করব। মা বললেন, গুলি করতে চাইলে গুলি করুন, আমি বাড়ি ছাড়বো না। এত রাত্রে আমি ছেলেমেয়ে নিয়ে কোথায় যাব? আমার ছোট ভাই জাফর ইকবাল তখন মায়ের হাত ধরে তাকে রাস্তায় নিয়ে এলো। কি আশ্চর্য দৃশ্য! রাস্তায় নর্দমার পাশে অভুক্ত একটা পরিবার বসে আছে। সেই রাতে রক্ষী বাহিনীর একজন সুবেদার মেজর এই বাড়ির একতলায় দাখিল হলেন। পরিবার পরিজন নিয়ে উঠে পড়লেন। একটি শহীদ পরিবারকে অপমানের হাত থেকে রক্ষা করার জন্য দুজন মহৎপ্রাণ মানুষ এগিয়ে এলেন। একজনের নাম আহমেদ সফা। তিনি ঘোষণা দিলেন বঙ্গভবনের সামনে গায়ে কেরোসিন ঢেলে তিনি আত্মাহুতি দেবেন। তিনি 1 টিন কেরোসিন কিনে আনলেন। দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছেন মাসিক সাহিত্য পত্রিকার সমকালের সম্পাদক সিকান্দার আবু জাফর। দুজনের চেষ্টায় বাড়ির দোতলায় 2 মাস পরে আমরা উঠলাম। একতলায় রক্ষী বাহিনীর সুবেদার। তিনি কঠিন বৈরীভাব ধরলেন। আমাদের বাড়ির ছাদটা ছিল আমার খুব পছন্দের। সন্ধ্যার পর ছাদে হাঁটতাম, পাটি পেতে শুয়ে থাকতাম, আকাশের তারা দেখতাম। রক্ষী বাহিনীর সুবেদার সাহেব একদিন ঘোষণা করলেন, এই বাড়ির ছাদ তার দখলে, আমরা কেউ আর ছাদে যেতে পারবো না। আমাদের রাজি হওয়া ছাড়া আর কোনো পথও ছিল না। আমার ছাদ ভ্রমণ বন্ধ হয়ে গেল। আমরা যে বাড়িতে থাকতাম তার পানির নল সব ভাঙা ছিল। পাইপে করে একতলা থেকে পানি আনার ব্যবস্থা ছিল, সেটা নির্ভর করত সুবেদার সাহেবের মর্জির ওপর। কোনো কোনো দিন তিনি পানির সাপ্লাই বন্ধ করে দিতেন, আমাদের পানি ছাড়াই চলতে হতো। স্নান বন্ধ। আমাদের বাড়ি থেকে সামান্য দূরে পরিত্যক্ত বিশাল এক 3তলা বাড়িতে দলবল নিয়ে থাকতেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। রক্ষী বাহিনী আমাদের রাস্তা বের করে দেওয়ার পর সাহায্যের আশায় আমি তার কাছেও গিয়েছিলাম। তিনি অতি তুচ্ছ বিষয় তাকে বিরক্ত করায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। মহাবিপদে মানুষ খড়কুটো ধরে, আমি বঙ্গবীরকে ধরতে গিয়ে দেখি তিনি খড়কুটোর মতোই। সে সময় ঢাকা শহরে গুজবের অন্ত ছিল না। একটা প্রধান গুজব হলো সরকারের নির্মূল বাহিনী কাজ করছে। সন্দেহভাজন যুবক ছেলেদের ধরে ধরে নিয়ে যায়, তারপরে তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। এই গুজবের কিছু সত্যতাও থাকতে পারে। সে সময় নিজেকে নিয়ে আমি খুব ভীত ছিলাম। রাতে ঘুমোতে যাওয়ার সময় প্রায় মনে হতো, এই বুঝি দরজায় কড়া নাড়বে, আমাকে ধরে নিয়ে যাবে। শেখ কামালের নামে ভয়ঙ্কর সব গুজব কিংবা রটনা প্রচলিত ছিল। এর একটি হচ্ছে ব্যাংক ডাকাতি বিষয়ক। আমি অবশ্যই গুজব তখনও বিশ্বাস করিনি, এখনও করি না। সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রীর ছেলেকে বাড়তি অর্থের জন্য ডাকাতি করার প্রয়োজন পড়ে না। দুঃখের সঙ্গে বলছি, সে সময় নিজের দেশে আমাকে মনে হতো পরবাসী। দেশটাকে বুঝতেও ঠিক পারছিলাম না। মনে হচ্ছিল দেশে এন্ট্রপি শুধুই বাড়ছে। থার্মোডিনামিক্সের দ্বিতীয় সূত্র এন্ট্রপি হলো বিশৃঙ্খলার মাপ। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে ঠিকঠাক করে তুলতে সবাই সাহায্য করবে, এটা আশা করা হয়। এটাই তো স্বাভাবিক। বাংলাদেশ তখন অস্বাভাবিকের রাজত্ব। সব দল বর্ষার কই মাছের মতো উজিয়ে গেছে। মাঠে নেমেছে সর্বহারা দল। যেহেতু তারা সর্বহারা, এদের আর কিছু হারাবার নেই। তারা নেমেছে দেশি শত্রু, শ্রেণী শত্রু খতমে। তাদের প্রধান শত্রু আওয়ামী লীগ। পত্রিকার পাতা উল্টালেই সর্বহারা হাতে নিহত আওয়ামী লীগ নেতাদের ছবি পাওয়া যায়। সর্বহারা দলের প্রধান সিরাজ শিকদার, তিনি ধরাছোঁয়ার বাইরে।
সর্বভারতের সঙ্গে পাল্লা দিয়ে নেমেছে জাতীয় সমাজতান্ত্রিক দল। তারা বাংলাদেশকে বদলে দেবে, বাংলাদেশ হবে সমাজতান্ত্রিক দেশ। বিশেষ ধরনের এই সমাজতন্ত্র কায়েম শ্রেণীসূত্র খতম দিয়ে শুরু করতে হয়, চলছে হত্যাকাণ্ড। গোকুলে বাড়ছে রক্ষী বাহিনী, সাভারে তাদের বিশাল ক্যাম্প, ট্রেনিং আছে ভারতীয় মেজর রেড্ডি। রক্ষী বাহিনীর পোশাকও ভারতীয় সেনাবাহিনীর মতো জলপাই রঙের। এই বাহিনীর অফিসাররা ট্রেনিং পেতেন ভারতের দেরাদুন ব্যাটাল স্কুল থেকে। রক্ষী বাহিনীর ফরমেশন সাইন ছিল বঙ্গবন্ধুর সেই বিখ্যাত তর্জনী। এ থেকে মনে করা খুব স্বাভাবিক বঙ্গবন্ধুর প্রতি সম্পূর্ণ আনুগত্যই ছিল এই বাহিনীর মূল মন্ত্র। এটা স্বাভাবিকও ছিল, কারণ রক্ষী বাহিনীর সব সদস্যই ছিল প্রাক্তন মুজিব এবং কাদের বাহিনীর সদস্য। আমি কচ্ছপ স্বভাবের মানুষ, ঝামেলার আঁচ পেলে খোলসের ভেতর ঢুকে বসে থাকতে পছন্দ করি। খোলসের ভেতরে আবদ্ধ থেকে দেশের সে সময়কার রাজনৈতিক বিশ্লেষণ আমার পক্ষে করা কঠিন। তারপরও মনে হয় রক্ষী বাহিনী ছিল সামরিক বাহিনীর প্রতিপক্ষ। এই বাহিনীটাকে এমনভাবে সাজানো হয়েছিল যে অতি দ্রুত তাদের সামরিক বাহিনীর বিপক্ষে দাঁড় করানো যায়। যখন সত্যিকার প্রয়োজন দেখা দিল, তখন রক্ষী বাহিনীর টিকির দেখাও পাওয়া গেল না। অল্প কিছু সংখ্যক সেনা সদস্যের বিদ্রোহ দমন তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না, বরং তারা উল্টোটাই করলো। সাভারে রক্ষী বাহিনীর সঙ্গে তখন ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ। রক্ষী বাহিনী তোফায়েল আহমেদকে নিয়ে কি করতে হবে জানতে চেয়ে বারবার বিদ্রোহীদের কাছে খবর পাঠাতে লাগলো। ভাবটি এরকম যে আমরা ইঙ্গিতের অপেক্ষায়, ইঙ্গিত পেলে বিদ্রোহী সরকার যা করতে বলবে বান্দা হাজির। রাজনীতির কচকচানি থাকুক, নিজের কথা বলি। আমি তখন চরম অর্থনৈতিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি। আমার বেতন এবং বাবার পেনশনের সামান্য 200 টাকা গোটা পরিবারের সম্বল। মাসের শেষের দিকে মা বের হন ধার করতে। মার পরিচিত চণ্ডা তখন তাকে দেখলেই আতঙ্কিত বোধ করেন। গোদের ওপর ক্যান্সারের মতো অপ্রয়োজনীয় মেহমান আমাদের বসার ঘর আলো করে বসে থাকেন। এদের একজন কাইয়ুম ভাই, তিনি অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন। রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষায় থার্ড হয়েছিলেন। ঢাকায় পড়তে এসে তার ব্রেইনে গিট্টু লেগে গেল। পড়াশোনা বাদ দিয়ে তিনি ইসলামী লিবাস গায়ে তুলে নিলেন, দাড়ি রাখলেন, চোখে সুরমা দেওয়া শুরু করলেন। ধর্মের প্রতি প্রবল আসক্তি যে কোনো বয়সে আসতে পারে, এটা কোনো দোষণীয় কিছু না। দোষণীয় হলো তার মা বাবা ঢাকায় থাকেন। কাইয়ুম ভাই নিজে বাসা ছেড়ে ভোরবেলা আমাদের বাবু রোডের বাসায় চলে আসতেন। নাস্তা খেতেন, দুপুরে খাবার খেতেন, রাতে ডিনার শেষ করে নিজের বাসায় যেতেন। পরদিন ভোরে আবার উপস্থিত। খেতে বসে প্রায় সময় বলতেন, খাবারের মান আরেকটু উন্নত হওয়া প্রয়োজন। চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বাসায় রাতে রুটি খাওয়া হতো। শুকনো রুটি কাইয়ুম ভাইয়ের গলা দিয়ে নামে না বিধায় তার জন্য ভাত রাঁধা হতো। দ্বিতীয় যে মেহমান ড্রয়িং রুমের মাঝে এসে বসে থাকতো, তার সঙ্গে আমি ঢাকা কলেজে পড়েছি। সুদর্শন রূপবান এক যুবক, সবসময় ইংরেজিতে কথা বলতো বলে কলেজে তার নাম ছিল ইংলিশম্যান। ঢাকা কলেজে পড়ার সময় তার মাথা পুরোপুরি খারাপ হয়ে যায়, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টারি শুরু করেছি। আমার দায়িত্ব ফার্স্ট ইয়ারের ছাত্রদের স্লাইড রুমের ব্যবহার শেখানো। হঠাৎ দেখি ক্লাসে মাথা নিচু করে ইংলিশম্যান বসে আছে। আমি অবাক হয়ে বললাম, তুমি ইংলিশম্যান না? সে উঠে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, ইয়েস স্যার। আমি বললাম, তুমি আমাকে স্যার বলছো কেন? তুমি তো আমার বন্ধু। সে বলল, নাও ইউ ক্যান মাই রেসপেক্টেড টিচার। তার কাছে শুনলাম অনেকদিন মস্তিষ্ক বিকৃতি রোগে ভুগে এখন সে সুস্থ হয়েছে, আবার পড়াশোনা শুরু করেছে। আমি তোকে বাবু রোডের বাসায় নিয়ে গেলাম। তার জন্য আমি অত্যন্ত ব্যথিত বোধ করেছিলাম। তাকে বললাম, পড়াশোনার সব রকম সাহায্য আমি তাকে করব। আমাকে স্যার ডেকে সেজন্য আর লজ্জা না দেয়। আগে যেভাবে হুমায়ুন ডাকতো, এখন যেন ঠিক তাই ডাকবে। 3 থেকে 4 মাস ক্লাস করার পর আবার সে পাগল হয়ে গেল। একদিন হতভম্ব হয়ে দেখি সম্পূর্ণ নগ্ন অবস্থায় সে ইউনিভার্সিটিতে এসেছে। রসায়ন বিভাগের প্রতিটি রুমে এসে ঢুকে ব্যাকুল হয়ে বলছে, হুমায়ুন কোথায়? হুমায়ুন, মাই ফ্রেন্ড, মাই রেসপেক্টেড টিচার হুমায়ুন। সে শুধু রসায়ন বিভাগে না, বাবু রোডে আমাদের বাসাতেও হানা দিতে লাগলো। সপ্তাহে 2 থেকে 3 দিন সে আসবেই। একটি যুবক ছেলে সম্পূর্ণ নগ্ন হয়ে বসার ঘরে সারাদিন বসে আছে। ভয়ঙ্কর একটা দৃশ্য। শুধু একজন বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতেন, তিনি কাইয়ুম ভাই। জব্বা জব্বা পরা মাওলানা পাশে নগ্ন ইংলিশম্যান। কাইয়ুম ভাইয়ের ভাবভঙ্গি থেকে মনে হতো বিষয়টা খুব স্বাভাবিক। 14 আগস্ট বৃহস্পতিবার ইউনিভার্সিটিতে কোনো ক্লাস ছিল না। হেঁটে বাবু রোডের বাসে এসেছি।
অর্থশাস্ত্রের চেষ্টা। আমি রোগাভোগা হওয়ার কারণে বাসে ঠেলাঠেলি করে কখনো উঠতে পারি না, রিক্সা নেওয়ার তো প্রশ্নই ওঠে না। বাসে ঢুকে দেখি কায়ুম ভাই এবং ইংলিশম্যান পাশাপাশি বসা। ইংলিশম্যান যথারীতি নগ্ন। কায়ুম ভাই বললেন, হুমায়ুন, তোমরা তরকারিতে বেশি ঝাল দাও। আমি তো এত ঝাল খেতে পারি না, তোমার মাকে আমার জন্য কম ঝালে তরকারি রাখতে বলবে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। একবার ভাবলাম বলি, অনেক যন্ত্রণা করেছেন, এখন আমাদের একটু মুক্তি দিন। বলতে পারলাম না। যৌবনের শুরু থেকে আমি অনেক ভদ্র এবং অনেক বিনয়ী ছিলাম। ইংলিশম্যান আমাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছিল, মনে হয় শিক্ষকদের প্রতি সম্মান দেখিয়ে দাঁড়ানো। কায়ুম ভাইয়ের কথা শেষ হওয়া মাত্র সে গলা নামিয়ে বলল, হুমায়ুন, আমাকে একটা প্যান দাও। কিছুক্ষণ আগে তোমার ছোট বোন শিক্ষকই দিয়েছিল, তাকে দেখার পর থেকে লজ্জা হচ্ছে। একটা প্যান দাও, প্যান পরে চলে যাব। তখন আমার মাত্র দুটো প্যান, একটা দিয়ে দেওয়া মাত্র সর্বনাশ। তারপর প্যান টেনে তাকে পরালাম। সে ইংরেজিতে বলল, তুমি আমার একমাত্র বন্ধু, আমার আর কেউ নাই। এই জন্য তোমাকে একটা খবর দিতে এসেছি, গোপন খবর। কেউ জানে না, শুধু আমি জানি। পুরোপুরি পাগল হলে খবর গোপন পাওয়া যায়। খবরটা হচ্ছে আগামীকাল থেকে রক্তের নদী, রিভার ফুল অফ ফ্রেশ ব্লাড, ব্লাড, ব্লাড অ্যান্ড ব্লাড। কার রক্ত দিয়ে শুরু হবে তা জানতে চাও? জানতে চাইলে তোমাকে বলবো, আর কাউকে বলবো না, মাছিকেও বলা যাবে না। আমি বললাম, জানতে চাই না তো। পাগল প্রলাপ বলবে, তাই তো স্বাভাবিক। পাগলের কথার কোনো গুরুত্ব দেওয়ার প্রশ্ন ওঠে না। ইংলিশম্যান গলা নিচু করে বলল, হুমায়ুন, সাবধানে থাকবে। আচ্ছা, থাকবো। দরজা জানলা বন্ধ করে খাটের নিচে শুয়ে থাকবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, থাকবো। ইংলিশম্যান প্যান্ট পরে ঘর থেকে বের হলো। আমাদের বাসা পার হওয়ার পরপরই প্যান্ট ছুঁড়ে ফেলে নগ্ন হয়ে আবার হাঁটতে শুরু করলো। তার পিছু নিল কয়েকটা কুকুর, তারা ঘেউ ঘেউ করছে। ইংলিশম্যানকে কামড়ানোর ভঙ্গি করছে। ইংলিশম্যান ফিরেও তাকাচ্ছে না। পাগলটা কুকুর ভয় পায় না তা জানতাম না, আজ প্রথম জানলাম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শেষ করছি দেয়াল বইয়ের আজকের পর্ব। আপনাদের সকলকে আগামী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।